উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য আসাম। ভারতের এই অংশের অন্যান্য রাজ্যগুলির সাথে সমগ্র ভারতের স্থলপথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে আসাম তথা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম শহর গুয়াহাটির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানকার প্রাচীন অহোম রাজশক্তি থেকেই অসম বা আসাম নামের উৎপত্তি বলে মনে করা হয়। এখানকার উত্তর আসামের সরাইঘাট অঞ্চলে সেইখানে খুব সম্ভবত 1671 সালে অহোম রাজাদের সাথে মুঘলদের যুদ্ধ হয়েছিল এবং মুঘলরা সেই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। প্রায় 3.5 কোটি জনসংখ্যা বিশিষ্ট এই রাজ্যটির প্রায় মধ্যবর্তী অংশ দিয়ে ব্রহ্মপুত্র নদ পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে গেছে। প্রাকৃতিক, ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব ছাড়াও একাধিক জনজাতির বিভিন্ন সংস্কৃতি আসামকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। সমগ্র আসামে একাধিক দেখার জায়গা থাকলেও এবারের আসাম ভ্রমণে আমরা প্রথম দুদিন কামাখ্যাতে এবং পরের দুদিন কাজিরাঙ্গাতে ছিলাম। গৌহাটির প্রধান দর্শনীয় জায়গাগুলি ছাড়াও আজকের ভিডিওতে আসামি থালির বিভিন্ন খাওয়া দাওয়ার সাথে পরিচয়ের সাথে সাথে গৌহাটিতে আমাদের সংক্ষিপ্ত কেনাকাটার কিছু বিবরণও আপনাদের কাছে তুলে ধরব। তাহলে চলুন শুরু করি গৌহাটি পরিক্রমা। গৌহাটিতে আমরা যেদিন পৌঁছেছিলাম সেই দিনই বিকেলবেলায় রওনা দিলাম উজানবাজার ঘাটের দিকে। সুবিশাল ব্রহ্মপুত্র নদের বুকে যদি বিকেল অথবা সন্ধ্যের দিকে সূর্যাস্তের শোভা উপভোগ করতে চান তাহলে এই উজানবাজার ঘাট থেকে দারুণ সুন্দর একটি রিভার ক্রুজের ব্যবস্থা রয়েছে। এইখানে উজানবাজার অঞ্চলে জাহাজ ঘাট জায়গাটির নাম, সেইখানে একটি খুব সুন্দর রিভার ক্রুজ হয়। এই রিভার ক্রুজ 3টি সময় হয়, একটি হয় সানসেট ক্রুজ, একটি সানডাউন ক্রুজ আর আরেকটি হয় হচ্ছে ডিনার ক্রুজ। আমি এই 3টে ক্রুজের টাইমিংস এবং তার কত কি রেট সেগুলো আপনাদের দেখাচ্ছি। সানসেট ক্রুজের টাইম 5টা থেকে 6টা এবং সানডাউন ক্রুজের টাইম 6:30 থেকে 7:30 পর্যন্ত। এই দুটোরই রেট হচ্ছে আপার ডেকের জন্য 750 টাকা অ্যাডাল্টদের জন্য, আর চাইল্ড 600, মিডিল ডেক অ্যাডাল্ট 600 আর চাইল্ড হচ্ছে 500। যদি আপনি ডিনার ক্রুজ নেন তাহলে ডিনার ক্রুজের এখানে টাইম হচ্ছে 8টা থেকে 9:30 পর্যন্ত। এর রেট হচ্ছে অ্যাডাল্টদের 1800 টাকা আর চাইল্ড 1100 টাকা। আর এইখানে এনাদের বুকিং নাম্বার এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে। আমরা সানসেট ক্রুজটি আজকে পাইনি, সেটি পুরো ফুল, এবং সানডাউন ক্রুজ আমরা নিয়েছি। আর এই জায়গাটিও কিন্তু খুব সুন্দর, এই ব্রহ্মপুত্র নদের ধারে এইখানে অপূর্ব সুন্দর পরিবেশ। আর সব সময় কিন্তু এই ক্রুজটি হয় না। আমরা আজকে ভাগ্য ভালো যে ক্রুজটি পেয়ে গেছি, কিন্তু অনেক সময়ই বন্ধ থাকে। আপনারা বুকিং ওয়েবসাইট থেকেও করতে পারেন অথবা এখানে এসে বা তার আগের দিন আপনারা ফোন করেও বুকিং করে নিতে পারেন। ওই যে ক্রুজটা আসছে এখন, ওটাতেই আমরা উঠবো। জায়গাটা কেমন লাগছে? এটা ভীষণ সুন্দর জায়গাটা, চারিদিকে পাহাড়, খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। আর আপনারা আজকে যে আমাদের এই রিভার ক্রুজের প্রোগ্রামটি দেখছেন, এটি কিন্তু আমরা করছি আজকে 12 তারিখে। আগামীকাল আমরা গৌহাটির অন্যান্য জায়গাগুলো সাইট সিইং করব, কিন্তু সেই একই ভিডিওতে আপনাদের এই রিভার ক্রুজটি দেখিয়ে যাচ্ছি। আমরা দুজন সবার আগে, সবার প্রথমে গিয়ে ক্রুজে উঠছি। এইখানে ঢুকেই এখানে রিসেপশন, এইখানে আপনার টিকিটটি দেখাতে হবে। আমি মোবাইলে কেটেছি, সেটা দেখালাম, ওনারা স্ক্যান করে নিলেন। আপার ডেক, এখানে আপনাকে টোকেন দিয়ে দিলেন, আমরা
এখন আপার ডেকে যাচ্ছি। টেবিল নাম্বারটা বলে দিল। টেবিল নাম্বার কত বললো? আমাদের 2। বাহ, দারুণ সুন্দর লাগছে এখান থেকে। এই হচ্ছে ক্রুজের ভিতরে, দেখো এইটি হচ্ছে মিডিল ডেক, আর এই দিক দিয়ে গিয়ে আপার ডেক। এই হচ্ছে আপার ডেক, এই দিকে একটি অংশ আর এই দিকে আরেকটি অংশ। বাহ, সুন্দর। এই সুন্দর পরিবেশে এখন আমরা উপভোগ করতে করতে যাব। খুব সুন্দর, খুবই সুন্দর। তবে এখানে টিকিটের দাম তো প্রচুর বেশি। আমাদের কলকাতায় এত দামও নয় টিকিটের, আর এত ভালো অ্যারেঞ্জমেন্টও নয়। ওখানে প্লাস্টিকের চেয়ার। এর মধ্যে কিন্তু কোনো ফুড আইটেম ইনক্লুড নেই। ফুড আইটেমের জন্য এইখানে আমাদের কাছে এই যে মেনু কার্ড দিয়ে গেছে, এইখান থেকে আপনি চুজ করে অর্ডার দিতে পারেন। আমাদের ক্রুজ ভ্রমণ শুরু হলো, আর ক্রুজ ভ্রমণের সাথে সাথে বউ মনের সুখে বেশ কিছু খাবারের অর্ডার দিয়েছে, বলে খেতে খেতে ব্রহ্মপুত্র নদকে উপভোগ করব। এই যে কি কি দিয়েছো বলো? আজকে তো সবই ভেজ। একে তো আমাদের সোমবার, তারপরে কালকে পুজো দেব। আজকে আমি ভেজ স্প্রিং রোল দিলাম আর ভেজ মোমো দিলাম, দুটোই ভেজ, আর সঙ্গে কফি। আর ভেজ মোমোও 200 টাকা, ভেজ স্প্রিং রোলও 200 টাকা। অনেকক্ষণ ধরে নাচানাচি দেখলাম বসে বসে, এবং আমাদের ক্রুজও শেষ হলো। এই যে ববু তো বসে বসেই নেচে নিল অনেকক্ষণ। পুরো পয়সা হাত পা ভাঙতে চাই না। তবে যাই হোক, সবে ট্রিপের শুরু, এখনো অনেক দিন বাকি, প্রচুর ট্রেকিং আছে। ওইসব চিন্তা করে আমি মোটে দাঁড়ানোর চেষ্টাও করিনি। একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু চেষ্টা করবেন যে সানসেট ক্রুজটি নেওয়ার। হ্যাঁ। সানডাউন ক্রুজটা আমার মনে হয় না খুব একটা ততটা কার্যকরী। আকর্ষণীয়, কেননা অন্ধকার হয়ে গেলে তো তীরের দৃশ্য আর দেখাই যায় না। আজকে 13ই মে 2025 মঙ্গলবার। আজকে সকালবেলায় আমরা কামাখ্যা মন্দিরে মায়ের পুজো দিয়েছি, দর্শন করেছি, এবং তারপরের থেকে ওয়েদার এত খারাপ হয়ে গেল। আমরা যখন কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম সেই সময় তো আকাশ মেঘলা ছিল, কিন্তু তারপর থেকে মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের মানে আইটিনারি এরকম ছিল যে রেস্ট অফ দ্য ডেতে আমরা গুয়াহাটির বিভিন্ন জায়গাগুলো ঘুরে বেড়াবো। তো তার জন্য আমরা একটা গাড়িও বুকিং করেছি। আপনারা গুয়াহাটির বিভিন্ন জায়গা এই কামাখ্যাতে এসে যদি থাকেন, তাহলে সেখান থেকেই হোক বা গুয়াহাটি থেকেই হোক, আপনারা অটো নিয়ে বা গাড়ি নিয়ে আপনারা ঘুরতেই পারেন। তো সেই গাড়িগুলি আপনাদের যে যে জায়গা ঘোরাবে, তাছাড়াও অতিরিক্ত কিছু জায়গা দেখাবার বাসনায় আমি আজকে এই গাড়ি বুকিং করেছিলাম। কিন্তু যা ওয়েদার হলো, যেরকম বৃষ্টি পড়তে শুরু করলো, আমি কটা জায়গায় যেতে পারবো বা কটা জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারবো জানি না। যাই হোক, যে কটাই তুলে ধরতে পারবো সেগুলোই আপনাদের দেখাবো। এখন সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। আর এই গৌহাটির বিভিন্ন জায়গা ঘোরার জন্য আমি একটি গাড়ি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওনার নাম হচ্ছে বিজনবাবু। তা
উনি আমার কাছ থেকে নিচ্ছেন 3000 টাকা। অ্যাকচুয়ালি এখানে এই কামাখ্যার থেকে যে সাইট সিইং হয় সেটা কিন্তু 4 সিটার গাড়ি, মানে 2200-2300 এর মধ্যে হয়ে যায়, বা অফ সিজনে তার থেকে কিছুটা কমেও হয়। কিন্তু আমি যে আপনাদের বললাম যে আমি আরও কয়েকটি জায়গাতে যাওয়ার পরিকল্পনা করেছি, সেই কারণে আমার একটু বেশিই লাগছে। আমি এখান থেকে দীপর বিল যাওয়ার পরিকল্পনা করেছি, সেটা আপনার জেনারেল সাইট সিইংয়ের মধ্যে থাকে না। যদি যেতে পারি তাহলে ভালো, আর তা না হলে তো পুরো পয়সাটাই চলে গেল। এখন বৃষ্টিটা একটু কমেছে, আমরা ব্রহ্মপুত্র নদের ধারে এখানে এসে নামলাম। এইখান থেকে টিকিট কেটে আমরা যাব প্রথমে উমানন্দ মন্দির। কাছারিবাজার এবং উমানন্দ ঘাট থেকে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় লঞ্চে করে ব্রহ্মপুত্র নদের ক্ষুদ্রতম দ্বীপ ময়ূর দ্বীপে পৌঁছানো যায়। যখনই এসে এখানে নামবেন তখন দেখবেন সাথে সাথে আপনাদের প্রচুর লোক এসে পুরো ছেঁকে ধরবে। তারা কিন্তু নেয় হচ্ছে 200 টাকা করে আসা যাওয়া, আর সরকারি ব্যবস্থাপনায় যদি আপনারা যান তার কাউন্টার এইখানে, তার জন্য নেয় হচ্ছে 40 টাকা করে পার হেড আসা যাওয়া। তো আমরা সরকারি ব্যবস্থাপনাতেই যাচ্ছি। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে চলো। আপনাদের দুটো ব্যবস্থাপনাই বলে রাখলাম, আপনারা কিন্তু এখানে এসে বিভ্রান্ত হবেন না। নামার সাথে সাথেই আপনাদের এসে একেবারে ছেঁকে ধরবে যে চলুন চলুন, এক্ষুনি বোট ছাড়বে, এক্ষুনি বোট ছাড়বে। কিন্তু আপনারা যদি সরকারি ব্যবস্থাপনায় যেতে চান তাহলে এখানে সেই কাউন্টার আলাদা রয়েছে, যেখান থেকে আমি টিকিট কাটলাম সেখান থেকেই টিকিট কাটবেন। এই হলো লঞ্চ, এর ভেতরে এই যে বসার জায়গা রয়েছে। ব্রহ্মপুত্র নদের মধ্যে এই পিকক আইল্যান্ড বা ময়ূর দ্বীপে এই উমানন্দ মন্দির অবস্থিত। ব্রহ্মপুত্র নদে কিন্তু এইরকম বেশ অনেকগুলি দ্বীপ রয়েছে, যার মধ্যে মাজুলি দ্বীপ, যেটি তেজপুরের কাছে অবস্থিত। সেই মাজুলি পৃথিবীর বৃহত্তম নদীগঠিত দ্বীপ, আর এখান থেকে বিশাল ব্রহ্মপুত্রের দৃশ্যও খুব সুন্দর, দারুণ সুন্দর লাগে এই যে ভেসেল জার্নিটা। এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ময়ূর দ্বীপ, একেবারে ঘন সবুজ, আর এর আকৃতি কিন্তু ভীষণ ছোট। আমরা ময়ূর দ্বীপে চলে আসলাম। এরপরে এই যে সামনের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠে যেতে হবে উমানন্দ মন্দির পর্যন্ত। কথিত আছে, কামাখ্যা দর্শন করে এই উমানন্দ মন্দির দর্শন না করলে কামাখ্যা দর্শন অসম্পূর্ণ থাকে। বেশ অনেকগুলি সিঁড়ি ভেঙে কিন্তু আপনাদের উঠতে হবে। এই দেখুন, ওই নিচের থেকে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে এসে এই পথ দিয়ে যেতে হবে। কালিকা পুরাণ মতে সতীর দেহত্যাগের পর এই পাহাড়ি দ্বীপেই মহাদেব গভীর তপস্যায় নিমগ্ন হন। এই সময় কামদেব তার তপস্যায় বিঘ্ন ঘটালে শিব কামদেবকে ভস্মীভূত করেন। তাই এই পাহাড়ি দ্বীপটি ভস্মাচল পাহাড় নামেও পরিচিত। এইদিকে ব্রহ্মপুত্র নদ আর এইদিকে উমানন্দ মন্দির। এইখানে মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা যাবে না, বাইরের থেকেই আপনাদের দেখাচ্ছি। আমরা আবার এবারে চলে এলাম। আমরা এখানে এসেছিলাম 12:15টার সময়, 12:45-এ লঞ্চ ধরে আমরা ওই পারে গেলাম, মানে উমানন্দতে। তারপরে আবার ওখান থেকে আমরা ফিরলাম যখন, সেটা 1:30টার লঞ্চ ধরে ফিরলাম। এখন বাজে 1:45, মানে ওই মোটামুটি 1.5 ঘন্টা। যদি আপনি একটু লঞ্চের টাইমিংস দেখে আসতে পারেন তাহলে ওই 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই পুরো ট্রিপটি হয়ে যাবে। আর তা না হলে লঞ্চের জন্য বসে থাকলে সেটা আরও 1/2 ঘন্টা 45 মিনিট দেরি হবে। আর এই যে আমরা লঞ্চে করে যখন পার হচ্ছি, সেই সময় আমাদের এই চ্যানেলের, আপনাদের পরিবারের একজন সোমা মুখোপাধ্যায়, ওনার সাথে দেখা হলো।
উনি আমাদের ব্লগ নিয়মিত দেখেন এবং আপনার মেয়ে তো অঙ্কিতা মুখোপাধ্যায়। ভীষণ ভীষণ দিদিকে ভালো লাগে, কি বলবো, মানে আমাদেরও খুব ভালো লাগলো হঠাৎ এরকম হঠাৎ করে আমি না হঠাৎ করে দেখছি জানে অনিন্দ্য না, ঠিক আছে। ভীষণ তবে এই উমানন্দ মন্দিরে যাওয়ার আগে কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে নেবেন, এখানে কিন্তু বোট সার্ভিস সবসময় চালু থাকে না। আর এই উমানন্দ মন্দিরের পাশের থেকেই রোপওয়ে রয়েছে, ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে এপার থেকে ওপার একটা রোপওয়ে সার্ভিস রয়েছে, কিন্তু আমরা যখন গেলাম তখন দেখলাম রোপওয়ে বন্ধ, জানি না এরপরে আবার চলবে কিনা। এখন আমরা এসে পৌঁছালাম আসাম স্টেট মিউজিয়াম। এই মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 33 টাকা, মানে শিশুদের জন্য যা বড়দের জন্যও তাই। আর মোবাইল ক্যামেরা এসবের জন্য লাগবে 66 টাকা করে, আর বড় ভিডিও ক্যামেরা হলে 770 টাকা। আমার কাছ থেকে 66 টাকাই নিল। আর এই সোমবার করে বন্ধ থাকে, আর সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেও বন্ধ থাকে। আসামের সাংস্কৃতিক বিভিন্ন দিক, আসামের লোকাচার, সেগুলি সব এই মিউজিয়ামের বিভিন্ন গ্যালারিতে তুলে ধরা হয়েছে। আর তার সাথে সাথে এখানে যে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিভিন্ন সময়ে পাওয়া গেছে তার নিদর্শনও এখানে রয়েছে। এই আসামে কিন্তু যে অহোম রাজারা যখন রাজত্ব করতেন তারা কিন্তু মোগলদের সাথেও যুদ্ধ করেছিলেন। এখানকার উত্তর আসামের সরাইঘাট অঞ্চলে সেইখানে খুব সম্ভবত 1671 সালে অহোম রাজাদের সাথে মোগলদের যুদ্ধ হয়েছিল এবং মোগলরা সেই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। পরবর্তীকালে অবশ্য আবার মোগলরা এই অহোম রাজ্য সেই অঞ্চলটিকে তারা পুনরুদ্ধার করেন এবং এই অহোম থেকেই নাম এসছে আসাম, এবং 1671 সালের সেই যুদ্ধ সরাইঘাটের যুদ্ধ নামে পরিচিত। এই যে সরাইঘাট এক্সপ্রেস ট্রেন, সেটি কিন্তু ওই সরাইঘাট অঞ্চল, সরাইঘাট ব্রিজ, সরাইঘাট যুদ্ধ এই সব কিছুর সাথে সম্পর্কিত। মিউজিয়াম থেকে বেরিয়ে দেখি এখানে আখের রস তৈরি করছে। গরমে ঘুরে ঘুরে ক্লান্ত, একটু আখের রস খেয়ে প্রাণ জুড়াই। 30 টাকা পার গ্লাস। এই দামটা একদমই বাড়েনি, আমাদের ওখানেও তাই 30 টাকা। আমি এই মাত্র একটা মুড়ি খেলাম 50 টাকা দিয়ে, কি জঘন্য মুড়ি মাখা। শান্তি হলো গরমে। আমরা এখন গৌহাটি পানবাজারের মধ্য দিয়ে যাচ্ছি, এর বাঁদিকে হচ্ছে রেল স্টেশন। যে অঞ্চলটি দিয়ে যাচ্ছি এই জায়গাটি হলো পল্টন বাজার। এটি গৌহাটির একটি অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এখন আমরা এসে পৌঁছেছি বশিষ্ঠ আশ্রমে। অহোম রাজা রাজেশ্বর সিংহ তিনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়। গৌহাটি শহরের দক্ষিণ পূর্বে সন্ধ্যাচল পাহাড়ে প্রাচীন শিব মন্দির ও বশিষ্ঠাশ্রম দেবালয়। আসাম এবং মেঘালয় সীমান্তে গড়ভাঙা ফরেস্ট সার্কিট পেরিয়ে তারপর এই বশিষ্ঠাশ্রমে পৌঁছাতে হয়। কামাখ্যা মন্দিরের পর এই বশিষ্ঠাশ্রম ধর্মীয় দিক থেকে আসামের সবথেকে জনপ্রিয় স্থান। শিব মন্দির ছাড়াও এখানে রয়েছে গণেশ ও দুর্গা মন্দির। সপ্তঋষির অন্যতম বশিষ্ঠ মুনি হলেন ব্রহ্মার পুত্র। নিমি রাজার অভিশাপে বশিষ্ঠর দৈহিক আকৃতি বিকৃত হয়। এরপর ব্রহ্মার পরামর্শে এই সন্ধ্যাচল পাহাড়েই বশিষ্ঠ বিষ্ণুর তপস্যা শুরু করেন। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু এখানে সন্ধ্যা, ললিতা এবং কান্তা নামে 3টি জলধারার উৎপত্তি করেন।
এই ত্রিধারার সঙ্গমে স্নান করে বশিষ্ঠ পুনরায় তার পূর্বরূপ ফিরে পান এবং এই তিনটি ধারা একত্রে বশিষ্ঠ গঙ্গা নামে পরিচিত হয়। এই বশিষ্ঠ গঙ্গা ভরলু নদী নামে গৌহাটিতে প্রবেশ করেছে এবং তারপর ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। শোনা যায় বশিষ্ঠ মুনি এখানে জীবনের শেষ দিন পর্যন্ত তপস্যা করেছিলেন। এখানকার গর্ভগৃহে যে শিবশিলা অবস্থান করছে তাকে কেন্দ্র করে শিবরাত্রির সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। সকালবেলায় যখন বেরোলাম, সকালে তো নয়, আমরা বেরিয়েছি প্রায় 11:30 নাগাদ, তখন যা বৃষ্টি আর যেরকম মেঘলা করেছিল, ভাবলাম যে আজকে পুরো দিনটা গেল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু পুরো আকাশ পরিষ্কার হয়ে গেল, এত সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর গরম লাগছে, ঘামও হচ্ছে। তাই এর মধ্যেই আমরা এইসব জায়গাগুলো কমপ্লিট করলাম। এই যে বিশাল বিলটি দেখছেন, এইটি হচ্ছে দীপর বিল। তবে সূর্যাস্তের সময় এই বিলটি কিন্তু দেখতে বেশ ভালো লাগে। হ্যাঁ, জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে লোকাল লোকজন দেখছে এসে বসে গল্প গুজব করছে, আবার এখানে লোকাল শাক বিক্রি হচ্ছে, তারপরে ছোট ছোট চুনো মাছ বিক্রি হচ্ছে, সবই বিলের মাছ আর কি। প্রচুর ভিড় সেই সব কেনার জন্য, কিন্তু বিলটা পুরো একেবারে কচুরিপানায় ভর্তি। এত কচুরিপানা না থাকলে কিন্তু সত্যিই খুব ভালো লাগতো। হ্যাঁ, বিশাল বড়, কিন্তু বিরাট বড় বিল, বিরাট বড়। এখানে নৌকাও রয়েছে, নৌকা করে বিলের মধ্যে ঘোরা যায়, কিন্তু এত কচুরিপানার মধ্যে এই বিলের মধ্যে ঘুরে কোনো মজা নেই। এই পাশের জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে, একদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর এইদিকে হচ্ছে বিল। চলো, ওদিকে কোথায় গিয়েছিলে? ছবি তুলতে। ও বাবা, এখানে সব ডাবের দোকান, সব চায়ের দোকানগুলো আসছে, ওই দিকটা গিয়েছিলাম। এখানে মাখানা ফলটা বিক্রি হচ্ছে, তাই না? যে মাখানা আমরা প্রসেস করে খাই, অরিজিনাল মাখানা ফলটা বিক্রি হচ্ছে। চলো দেখবে। চলো। এইগুলো হচ্ছে মাখানা ফল। এর থেকে বের করে নাকি? এর থেকে বের করে না, এর থেকে বের করে। দেখলে? হ্যাঁ, ফলগুলোতে দেখে একটু ভক্তি লাগলো না, কিন্তু খেতে তো অসাধারণ লাগে। মানে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার হচ্ছে মাখানা। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে আমি রোজ এটা খাই, কিন্তু কিরকম বিদঘুটে দেখতে। এগুলো কত করে দাম? হ্যাঁ, 20 টাকা একটা ফল। এই যে কাটবে বোধ হয় না? এই যে কাটছে। গায়ে কি এগুলো কাটা? আচ্ছা, এটা আলাদা গাছ হয় না? আমরা তো জানতাম যে পদ্ম। না না, আমি সেটা জানি। এইটার ভেতরে ফলগুলো আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে ফলগুলো দেখি, একটু দেখান তো। এই যে মাখানার ফলগুলো, দারুণ একটা জিনিস দেখতে। ওই রকম একটা নরম তুলতুলে খেতে জিনিস, তার বাইরেটা যে এত কঠিন। ভাবুন, গায়ে এত কাটা যে ভদ্রলোক ধরতে পর্যন্ত পারছে না কিভাবে কাটছে। তার মানে কি, মানে যাদের ওপরটা রুক্ষ হয় তাদের ভেতরটা নরম হয়, এটাই তার প্রমাণ। সবাই বসে বসে সন্ধেবেলায় সূর্যাস্ত দেখছে, বিলের ধারে বসে একটু চা খাচ্ছে, কেউ ম্যাগি, কেউ ভুট্টা। দীপর বিলে কিছুক্ষণ সময় কাটালাম, এখন আমরা আবার ফিরে যাচ্ছি গৌহাটির দিকে। এখন আমরা এসেছি গৌহাটিতে বালাজি মন্দিরে। খুব সুন্দর মন্দির, অনেকটা জায়গা নিয়ে, এবং মন্দিরের মেইন গেট থেকে গাড়ি নিয়েই আপনি অনেকটা চলে আসবেন, তারপরে মূল মন্দিরটি।
বিভিন্ন জায়গায় এই বালাজি মন্দিরের বিভিন্ন যে অংশগুলি সেগুলি রয়েছে, ঘুরে ঘুরে দেখতে হবে। কিন্তু মন্দিরের ভেতরে মানে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এর পরের অংশ থেকে কোনো রকমের ছবি তোলা যাবে না। পরিষ্কার লিখে দেওয়া আছে যে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, ভিডিও কল এক্সেট্রা এক্সেট্রা স্ট্রিক্টলি এগুলো সব প্রহিবিটেড। কাজেই আপনাদের আমি মন্দির বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরে দেখাতে পারছি না। দারুণ সময়ে এসে পৌঁছেছিলাম ভাগ্যিস। আর 5 মিনিটের জন্য হলে একটা বিগ্রহের মূর্তিও দর্শন করতে পারতাম না। এখন সন্ধ্যা আরতি হবে বলে সমস্ত বিগ্রহের সামনে পর্দা টেনে দিয়েছে। আমারও দেখা শেষ হয়ে গেল আর পর্দাও টানা শেষ। যাই হোক, কিন্তু আজকে সকাল থেকে যত মন্দির দর্শন করছি গৌহাটির, মানে যত সাইট সিইং করলাম, সবচেয়ে ভালো লাগলো এই মন্দিরটা এসে। কামাখ্যা দর্শন, কামাখ্যা মায়ের দর্শন তো সেটা একটা আলাদা ব্যাপার, সেইটা আমি বলছি না। তার বাইরে গিয়ে যেসব দর্শন করেছি মন্দির, তার মধ্যে সবচেয়ে ভালো এইটা। মানে আপনারা যখন আসবেন গৌহাটির সাইট সিইং করতে, এই মন্দিরটা কোনোভাবে বাদ দেবেন না। অসম্ভব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মানে বালাজির মূর্তি তো সব জায়গাতেই এক। বালাজির মূর্তি রয়েছে, পাশে পদ্মাবতী, এদিকে মা দুর্গার মূর্তি রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর লাগলো ভেতরটা। এই মন্দিরে আসবেন, অবশ্যই মন্দির দর্শন করবেন, কিন্তু ভুলেও ছবি তুলবেন না, কারণ প্রতিটি ক্লিকের সাথে এই মন্দির অল্প অল্প করে ক্ষয় পায়, যার জন্য ছবি তোলা নিষেধ। এমন নয় যে ছবি তুলতে দিচ্ছে না মানে একেবারে সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে, তা কিন্তু না। এই ছবিগুলোই বিভিন্ন জায়গাতে, এই যে কামাখ্যা মায়ের ছবি বা অন্যান্য ছবি, সেগুলো তো বাইরে পুরোপুরি বিক্রি হচ্ছে, বাইরে তো লোকে সেগুলো দেখছে, আপনি গিয়ে ছবি তুলতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার। আমরা এখন জিএস রোডে এসেছি। আর কি কারণে এসেছি? গৌহাটিতে এসেছি আসাম সিল্ক কিনবো না বা দেখবো না, এটা তো হয় না। তাই জন্য আজকে জিএস রোডে সিল্কালয় বলে একটা দোকানে আমরা এসেছি। আমি গুগল রিভিউতে দেখলাম খুবই ভালো এর রেটিং, এই জন্য ঢুকছি। যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাব। এটা আপনাদের জন্য ইনফরমেশন থাকলো। খুবই ভালো। এখানে সরকারি দোকানও আছে, কিন্তু সেই দোকানগুলো 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আসাম সিল্কের কিন্তু 3 রকমের হয়, একটা হচ্ছে মুগা, একটা হচ্ছে পাত, আর একটা হচ্ছে এরি। মানে মুগা সিল্ক, পাত সিল্ক আর এরি সিল্ক। সবচেয়ে দাম হচ্ছে মুগা সিল্কের, সেটা আমার পক্ষে কেনা সম্ভব নয়। 45,000 50,000 দাম বলছে ওনারা। যা ये ओरिजिनल मुगा है। इसका प्राइस क्या है? 45,500। এই শাড়িটার দাম 45,000 টাকা। और ये क्या है? पात, पात सिल्क। इसका प्राइस क्या है? इसका प्राइस 9,800। ये का तसर 11,500। 11,500। এটা 11,000 টাকা। এটা হচ্ছে তসর না, मैंने तसर नहीं दिखना है मुझे हाँ दिखाइए। नहीं मुझे वाइट में ही दिखाए। ক্যামেরার ওপারে অনিন্দ তো পুরো মুখটা ছোট হয়ে যাচ্ছে। 45,000 টাকা দিয়ে শাড়ি কিনবো শুনে তো আমি কিনবো না। আমি পাত সিল্কের শাড়ি দেখতে এসেছি জেনারেলি, কেন কি এত দামি শাড়ি আমার তো শাড়ি পরাই হয় না।
কিন্তু আসামে এসছি, একটা শাড়ি দেখার খুব ইচ্ছা আমার প্রচুর। দুটো আছে আসাম সিল্ক অলরেডি, এবং দুটোই পাঁচ সিল্কই আছে। এত ভালো কেনাকাটা করে আমার রীতিমতো গর্ব হয় যে এইরকম সহধর্মিণী পাওয়া ভাগ্যের কথা। কেনাকাটাটা ভালো করি অবশ্যই, কিন্তু পকেট বুঝে। পকেটের বাইরে গিয়ে আমি কিছুই করি না। আমার যা ক্ষমতা আমি তার বাইরে কি করে যাব। আমার এই শাড়িটা পছন্দ হয়েছে, মানে আমার একটা ক্রাইটেরিয়া ছিল যে সাদাই হতে হবে শাড়িটা, আর তার মধ্যে লাল আর কালোর বুটি হতে হবে। তো এই শাড়িটা আমার যথেষ্ট পছন্দ হয়েছে। পাটটা লাগানো হয়নি, ওনারা বললেন পাট লাগিয়ে দেবেন। বর্ডারটা লাগলে দেখতে ভালো হবে। আরও আরেকবার একটু দেখান, দেখাইয়ে আছে তারা, একটু দেখাও। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়িটার দাম হচ্ছে ৯,৮০০ টাকা। হয়ে গেল কেনা। আজকে আমরা ডিনার করতে এসেছি হেরিটেজ খড়িকা বলে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা এখানকার খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট আসামিজ থালির জন্য। রেস্টুরেন্টটি খুব সুন্দর। এইখানে জিএনবি রোডে একটি এইচপি পেট্রোল পাম্প রয়েছে, তার ঠিক পেছনেই এই রেস্টুরেন্ট। তো আমি এখানকার অনেকগুলো গুগল সার্চ করে দেখলাম, এই রেস্টুরেন্টটার বেশ রেটিংও ভালো। বলল যে আমরা যে অঞ্চলে আছি তার কাছাকাছিও হবে, তো আমি চলে আসলাম এখানে। যেহেতু আসামে বেশিরভাগ আমিষের জোরটাই বেশি, মানে নিরামিষের থেকে আমিষের কদরই বেশি, কারণ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, লোকাল মাছ পাওয়া যায়। যদিও আমি খুব একটা মাছের ভক্ত নই, তবুও আমিষ থালি আজকে নেওয়া হলো। আর সেটা দুজনেই শেয়ার করে খাবো। আর বুবু আলাকাটাতে কিছু কিছু আইটেম নিয়েছে, তার মধ্যেও আসামিজ আইটেম রয়েছে। আমি আসলে আলাকাটাতেও একটা অর্ডার দিয়েছি চিকেন, কিন্তু ভাবছি যে ওটা এখন ক্যান্সেল করে দেবো, কারণ কতটা কি পোর্শন দেয় সেটা দুজনে মিলে আগে খেয়ে শেষ করতে পারলে তবে আরেকটা নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। দেখা যাক। ये ठेकिया শাক और पोटैटो फ्राई, আচ্ছা, ये ब्लैक दाल, ये आलू पाम्पकिन मिक्स ভেজিটেবল, ये মসুর মুগ মিক্স ডাল, এটা খাব, একটু আলু ম্যাশ পটেটো, আর এদিকে এটা বেগুন ভাজা। আর এখানে ফিশ পিটিকা, ফিশ পিটিকা কোন মাছ দিয়ে করে? ভাঙন ফিশ, ভাঙন। আচ্ছা, আর একটু চিকেন কারি, আচ্ছা, চিকেন ফরিকা আর সাবি। সবই বলে দিয়ে গেছে। এখানে নিরামিষস্থানীতে যা যা আছে সেটা মোটামুটি সবই পরিচিত। নামগুলো আসলে এমন কি সেটা দেখে আমি ঘাবড়ে যাচ্ছিলাম। সবই ঠিক আছে, শুধুমাত্র এই ফিশ পিটিকা যেটা সেটা এইরকম করে করে, মানে ওটাকে একদম চূর্ণ চূর্ণ করে মাছটাকে ঝুড়ো ঝুড়ো করে সেটাকে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে বানায়। আর সব মোটামুটি আমাদের মতোই রান্না। এই তো আলু পটল এটা দিয়েছে দেখছি, এটা একটা শাক দিয়েছে, এটা একটা আলু সেদ্ধ দিয়েছে, বেগুন ভাজা, আর এই কালি ডাল, মুগ মুসুর মিশিয়ে ডাল, আর চাটনি, আর এখানে চিকেন, আর এটা একটা চিকেনের কাবাব মতো দিয়েছে। সমস্ত খাবার শুনে নিলেন। এবার প্রত্যেকটা খাবার কোনটা কেমন খেতে এক লাইন করে আপনাদের কাছে বলবো, তাহলেই এতগুলো আইটেমের বর্ণনা অনেকটা হয়ে যাবে। শাক দিয়ে প্রথমে খাচ্ছি, বেশ ভালো, নতুনত্ব কিছু না, যেরকম শাক দিয়ে ভাত হয় সেরকমই। মিক্সড ভেজটা মানে অসাধারণ রান্না হয়েছে। কুমড়ো, পটল, আলু, ঝিঙে সব দিয়ে বানিয়েছে, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত। ডালটি হলো মুগ মসুর মিক্সড করা ডাল এবং অপূর্ব খেতে, অপূর্ব, অসাধারণ খেতে। আমি বললাম যে আরেকটু ডাল দিতে, এত ভালো লাগলো না ডালটার টেস্ট। আর এই চালটার নাম কি? কি আইজুম রাইস বললো ওরা, ওরা স্পেলিংটাকে দেখালো, স্পেলিংটার নাম হচ্ছে আইজুম রাইস। বেশ ছোট ছোট চাল, খুব ছোট ছোট চাল, কিন্তু স্বাদ আছে, ভাতটার খুবই স্বাদ, ভাল লাগলো। ডালের সাথে বেশ লেবু দিয়ে, গন্ধরাজ লেবু জমিয়ে খাচ্ছি, আর অনিন্দ ভুলে গেছে লেবু নিতে। আলু সেদ্ধটাও দিয়েছে বেশ। আর সুন্দর আলু সেদ্ধ, আহা হা হা। আমি নিরামিষই খাবো, আমি ওসব চিকেন মাছ এসব খাবো না, আমি শুধু একটু নিরামিষ খাবো। দুর্দান্ত লেগেছে আমার। তবে চিকেন কাবাবগুলো যেটা দিয়েছে, এই যে এইটা, এগুলো কিন্তু একেবারে ঠান্ডা। এইটা খুব একটা ভালো লাগছে না, মানে এতক্ষণ ধরে যে ভেজ আইটেমটা যা খেলাম, খেয়ে যা তৃপ্তি পেলাম, এই আইটেমে সেই তৃপ্তি নেই।
নিরামিষ যা যা আইটেম আছে মানে ডাল ভাত তরকারি, মানে আমি যেমন আলু সেদ্ধ চাইলাম সব দেবে, কিন্তু মাছ মাংস আপনাদের ওই প্রথমবার যা সার্ভ করবে তাই। এই মাছটা যেরকমভাবে তৈরি করা, এই প্রিপারেশনটা কিন্তু আমি আগে কখনো খাইনি। এইটা আমি আগে একটুখানি শুধু খেয়ে দেখি কেমন লাগে। মাছের যে ছোট ছোট কাটা সেটাও কিন্তু লাগছে এবং বেশ সুন্দর খেতে লাগছে, খেতে খারাপ লাগছে না কিন্তু। এটা ভাত দিয়ে মেখে খেতেও ভালো লাগবে, এমনিও ভালো লাগছে। চিকেন 3টে পিস দিয়েছে, আর একটি পিস ছোট, এই 3টে পিসই দিয়েছে চিকেন। আমি চিকেন দিয়ে খুব সামান্য ভাত খেলাম, আমি বেশিরভাগ ভাতটাই না ডাল দিয়ে খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছে ডালটা। এই চিকেনটা ভালো করেছে, চিকেনের ঝোলটা বেশ সুন্দর করেছে। আর শেষ পাতে এখানে মিষ্টি নেই, দিয়েছে পায়েস, এবং বেশ সুন্দর পায়েস, বেশ ঘন পায়েস, পাতলা টেলটেলে না, দারুণ সুন্দর। আমাদের খাওয়া দাওয়া খুব ভালোই হলো। মোট বিল হলো 566 টাকা, যা যা নিয়েছি উইথ জিএসটি। আর গৌহাটিতে আজকে সারাদিন আমরা দারুণ সুন্দর কাটালাম, এবং তার সাথেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর কালকে আমরা কোথায় রওনা দিচ্ছি? কালকে যাচ্ছি কাজিরাঙা। কাজিরাঙা। এর পরের ভিডিও কাজিরাঙা। ফাঁকি দিয়ে চলাই